যে বিশেষ প্রেক্ষিতে এসছে সেটা হলো পরপর তৃতীয় বছরের মতো আমরা বাজেট পেয়েছি বা বাজেট দিতে হয়েছে আমাদেরকে একটা অর্থনৈতিক, বিশেষ করে আমার ম্যাক্রো ইকোনমিক একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে। তো এই তৃতীয় বছরে এসে কিছু কিছু চ্যালেঞ্জ কিন্তু আগের চাইতে অনেকগুলো স্টেপ নেওয়া সত্ত্বেও একটু গভীর হয়েছে। যেমন আমার ফরেন এক্সচেঞ্জ আমার ডেপ্রিসিয়েশন এখন প্রায় 35%-এর উপরে চলে গেছে। রিজার্ভ, ইউজেবল রিজার্ভ আমরা দেখেছি 13 বিলিয়ন, আর ইনফ্লেশন প্রায় 20 মাস ধরে আমার 9-এর উপরে, এবং খুব রিসেন্টলি সরকারি তথ্য অনুযায়ী ফুড ইনফ্লেশন 10%-এর উপরে, যদিও বাজারে হয়তো এটা আমার গেলে মনে হয় যে আরও অনেক বেশি। তো সেই দিক থেকে বাজেটের নিশ্চিতভাবে এটার যেটা হওয়া উচিত ছিল যে সেটাই আমরা মনে হয় সেদিকেই নজর দিয়েছে, যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনটা সবচাইতে হাই প্রায়োরিটি হওয়া উচিত ছিল। তো বাজেটের যে স্টেটমেন্ট আমরা দেখি, বাজেটের যে বাজেট বক্তৃতা, সেই জায়গায় কিন্তু এই বিষয়গুলো, বিশেষ করে ইনফ্লেশনের বিষয়টা বারবারে উঠে এসছে, এবং সেটা আমি মনে করি এনকারেজিং। দ্বিতীয় একটা যে ইনফ্লেশন, মূল্যস্ফীতির, সেটাকে অ্যাড্রেস করার জন্য আরও একটা বা দুটো পজিটিভ দিক যেটা বাজেটে আমি দেখছি, যেটা হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আসলে এটা পারা যাবে নাকি বা অর্জিত হবে নাকি দেখার জন্য, কিন্তু আরও দুটো পজিটিভ জিনিস আমি দেখছি। একটা হলো বাজেটের যে সাইজটা, সেটার যেই আমরা যদি বৃদ্ধি দেখি, এটা কনজারভেটিভ ইনক্রিজ হয়েছে প্রতি বছর। গত কয়েক বছর ধরে এটা 10%, 11-12% করে ইনক্রিজ হতো, এবার 5%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে। যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলে হয়তো আরেকটু কম ইনক্রিজ হয়েছে। তো সেটা ভালো, কারণ আপনার বাজেট ইনক্রিজের সাথে সাথে এক্সপেন্ডিচার ইনক্রিজের সম্পর্ক সরাসরি যুক্ত। সুতরাং আমরা যদি আরও বড় বাজেট করতাম এই বর্তমানের ইনফ্লেশন মূল্যস্ফীতির সময়, সেটা সহায়ক একটা সিদ্ধান্ত হতো না। আর বাজেট ইনক্রিজটা ছোট রাখার পেছনে আরও একটা জিনিস কাজ করেছে, সেটা হলো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটার আন্ডারে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়, সেটার ইনক্রিজও কিন্তু, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজটাও মিনিমাল, সেটা বোধহয় 1%-এর মতো ইনক্রিজ হয়েছে। এটা সাধারণত গত বছরগুলো যদি দেখি ইনক্রিজটা অনেক বেশি হয়। আমি মনে করি সেইটাও একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে একটা হচ্ছে যে বাজারে মানি সাপ্লাই এই এক্সপেন্ডিচারের মাধ্যমে সেটা বাড়ে। আরেকটা দিক আছে, আমার যেহেতু এইবার ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে ফরেন এক্সচেঞ্জ বিষয়টা, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টস, প্রায় বেশিরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্টসে কিন্তু ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে, সিগনিফিকেন্ট ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে। সুতরাং আমার যদি ডেভেলপমেন্ট খরচটা অনেক বেশি বাড়তো, তাহলে সেখানে হয়তো ইম্পোর্ট ডিমান্ড এবং তার জন্য ডলার ডিমান্ড আমার বর্তমানে যে ফরেন এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজ করার যে প্রচেষ্টা, সেটার বিপরীত মুখে হয়ে যেত। তো এই এই জিনিসগুলো আমি পজিটিভ, আমি এনকারেজ এবং ওয়েলকাম করছি। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি বাকি অ্যাকশনগুলো দেখি, সেখানে খুব বেশি এনকারেজিং বা স্পেসিফিক টুলস কিন্তু আমরা দেখছি না ইনফ্লেশনকে কন্টেইন করার জন্য। এটার একটা এক্সাম্পল আমি বলি। আমি বাজেট ছোট বলেছি, কথা সত্যি, সেই কিন্তু তারপরেও আমরা যখন ডেফিসিটে যাচ্ছি, দেখছি যে প্রায় 2,50,000 কোটি টাকার উপরে ডেফিসিট, যদিও গত বছরের তুলনায় 1% কম ডেফিসিটটা। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি যেটা, যে প্রেক্ষিত, সেখানে কি এত বড় ডেফিসিট রাখা উচিত ছিল? আমার মনে হয় না। সেখানে ডেফিসিটটা বোধহয় আরও কমানো উচিত ছিল। সেই ডেফিসিটটা কমালে হয়তো আমার বাজেট সাইজ, পার্টিকুলারলি আমার রেভিনিউ বাজেট, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার, যেটা টোটাল বাজেটের প্রায় 63-64% হিসেবে অ্যাপিয়ার করছে এবার, এটা বোধহয় আরও কম রাখা বা কম করার সুযোগ আমাদের আছে এবং করা উচিত। সেই জায়গাটায় আমরা ফোকাস দেখছি না। আরেকটা হলো, কয়েকটা এসেনশিয়াল প্রোডাক্টে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস, যেটা সেটা কমিয়েছে, সেটা ভালো দিক। কিন্তু আমরা আসলে এই ইনফ্লেশনের কষ্ট লাঘব করার জন্য সাধারণ মানুষের আমরা যে পরিমাণ মানে ট্যাক্স রিডাকশন আশা করছিলাম, অ্যাকচুয়ালি অনেক জায়গায় এটা উল্টা হয়েছে। আমি উদাহরণ, এই কয়েকটা এসেনশিয়াল বাদ দিয়ে এটা ট্যাক্সের হার কিন্তু অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং অনেক মানে আমাদের ব্যবসা বাণিজ্য এবং জনজীবনের যে এনেবলার বলি আমরা, সেরকম জায়গায়, যেমন ইন্টারনেট, ডেটা। আর এখন আপনি জানেন এই ইন্টারনেট ডেটা, এটা কোনো লাক্সারি প্রোডাক্ট না, এটা কোনো উচ্চবিত্তের মধ্যে লিমিটেড না। ইভেন আমাদের খুবই নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারাও কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করছে, তাদের ছোট্ট প্রোডাক্টটা তারা বিক্রি করছে, কৃষিজাত প্রোডাক্ট হোক বা অন্য, সেগুলা মোবাইল ফোনে, ইন্টারনেটে তারা বাজার তথ্য দেখছে।
আমাদের যে মোবাইল পেমেন্টস হয়, মানে মোবাইল পেমেন্টস যে নগদ, বিকাশ, আরও রকেটস আছে, এগুলো কিন্তু ইন্টারনেটে, এন্টায়ার ডিজিটাল ইকোনমি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়। সেখানে এখন 100 টাকার জায়গায় ইউসেজের জন্য 139 টাকা ভরতে হবে। তো এই যে ইনফ্লেশনের সময় এই ইনক্রিজগুলো, এই ধরনের আরও অনেকগুলো আছে, মোবাইল ফোন নিজেও, তো এগুলো কিন্তু আমার মনে হয় ইনফ্লেশন কন্টেইন করার জন্য খুব সহায়ক হয়নি। ডেফিসিটটা আমার মনে হয় আরও অনেক কমে যাওয়া উচিত ছিল, কারণ ডেফিসিটের কারণে আমার বরোয়িং নিড বেড়ে গেছে। সেই বরোয়িং নিডের কারণে আমার ওই চৌবাচ্চার একটা ফুটা ঢাকতে গিয়ে আরেকটা ফুটো কিন্তু খুলে যাচ্ছে। সেটা হলো 1,37,000 কোটি আমি যখন ব্যাংক থেকে ঋণ নিব, আমার একটা হলো যে এটা এই মুহূর্তে লিকুইডিটি যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে সেই জায়গায় গিয়ে আরও প্রেশার ফেলবে। আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, আগামী বছরটাতে হয়তো ইনফ্লেশন কন্টেইন করার জন্য একটু আমরা আশা করছি গ্রোথটা অত বেশি হবে না, তারপরও যতটুকু থাকা দরকার সেই জায়গা থেকে আমরা যেটা বলি ক্রাউডিং আউট এফেক্ট হয়ে যাবে। তো এবং সেইখানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি স্মল বিজনেসরা, কারণ স্মল বিজনেস লেন্ডিং ইজ রিস্কি সব দেশেই, পৃথিবীতে সব জায়গায় রিস্কি বলতে মানে অন্য মিডিয়াম বা লার্জ বিজনেসের তুলনায় যে লেন্ডার তার জন্য ওখানে একটু রিস্কটা বেশি, সেই জন্য ইন্টারেস্ট রেটও একটু বেশি নেয়। তো এরকম অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় ব্যাংকগুলো কিন্তু সরকার যখন এত টাকা নিতে চাইবে খুব আনন্দের সহিত এটা সরকারকে দিয়ে দিবে, কারণ সরকারের কে দিলে রিস্কটা অনেক কম, খেলাপি হবে না। কিন্তু স্মল, তো ওরা যখন টাকাটা এই ট্রেড অফ করবে, রিঅ্যালোকেট করবে, আমি নিশ্চিত এখানে স্মল বিজনেসের জন্য যেই টাকাটা যেত বা রাখা ছিল সেটাই বেশি যাবে সরকারের দিকে, কারণ স্মল বিজনেসকে লোন দিতে আগ্রহী হবে না, ইনসেন্টিভাইজ থাকবে না ব্যাংক, ওই ঝুঁকিটা নিবে না ব্যাংক। তো সেটা গিয়ে কিন্তু আমার আবার ওই স্মল বিজনেসের মাধ্যমেই, এবং স্মলের নিচে যে মাইক্রো আছে, মাইক্রো এন্টারপ্রাইজেস, যদিও সেগুলো ইনফর্মাল, আমার এমপ্লয়মেন্ট তো এখানেই বেশি, আমার সাধারণ মানুষের যে ইনকাম আছে সেটা যদি আরও এফেক্টেড হয় স্মল বিজনেসের ফাইন্যান্সিং কমে গিয়ে, অ্যাক্সেস টু ফাইন্যান্স কমে গিয়ে, সেটা তো আমার ইনফ্লেশন ফাইটটাকে খুব একটা ত্বরান্বিত করবে না।